তাহলে গ্রোথ হরমোনের আমরা কাজের মধ্যে দুটো পার্ট দেখলাম, একটা হচ্ছে লিভার এবং অন্যান্য টিস্যুর ওপর কাজ, একটা হচ্ছে ইনসুলিনের বিপরীত কাজ। এবারে লিভার এবং আদার টিস্যুর ওপর কাজটাকে আমরা দেখতে পাচ্ছি যে ইনসুলিনের মতো যে গ্রোথ ফ্যাক্টর আছে তার থ্রু দিয়ে হবে, এটা আমি আগেও বলেছিলাম। এই আইজিএফ কি করে, ইনডাইরেক্ট গ্রোথ প্রমোটিং অ্যাকশন প্লে করে, এটাকে বলা হয় ইনডাইরেক্ট গ্রোথ প্রমোটিং অ্যাকশন। ইনডাইরেক্ট কেন কথাটা বলা হচ্ছে, কারণ এটা এখানে আর একটা অন্য মেডিয়েটারের হেল্প নিচ্ছে, ঠিক আছে। লিভারের থেকে এই জিনিসটা তৈরি হচ্ছে, ব্যাপারটা ভালো করে বোঝ। যদি হরমোনটা ডাইরেক্ট গিয়ে অন্য কোনো হরমোনের ওপর কাজ করলো, সেই হরমোন গিয়ে কাজ করলো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এখানে কি হচ্ছে, গ্রোথ হরমোনটা এসে ফার্স্টে যকৃৎ এবং অন্যান্য কোষকলাতে যাচ্ছে, গিয়ে সেখানে গিয়ে ইনডিউস করছে তাকে, এবং সেখান থেকে কি হচ্ছে, একটা অন্য ফ্যাক্টর রিলিজ হচ্ছে যার নাম হচ্ছে আইজিএফ। এই গ্রোথ ফ্যাক্টরটা কি করছে, আইজিএফ কি করছে, বেরোনোর পর আমাদের অস্থি এবং অস্থি ছাড়া অন্যান্য যে টিস্যু আছে তাদের উপর গিয়ে কাজ করছে। অস্থির সাথে এখানে স্কেলেটাল মাসেলের সাথেও কাজ করছে, মানে এখানে দেখ বলেছি ইনক্রিজড কার্টিলেজ ফর্মেশন অ্যান্ড স্কেলিটাল গ্রোথ। কার্টিলেজ ফর্মেশন এবং স্কেলিটাল গ্রোথ এই দুখানা করাবে। এখানে একটা খুব ভাইটাল কথা মনে রাখবি, এই যে কার্টিলেজ ফর্মেশন যেটা হয়ে যায় একবার, এই ফর্মেশনটা কিন্তু একটা খুব বড় আমাদের অ্যাচিভমেন্ট। কার্টিলেজ ফর্মেশন দেখবি যাদের অস্টিও আর্থ্রাইটিস আছে, যে সমস্ত পেশেন্টের হাঁটুতে ব্যথা বয়স বাড়ার সাথে সাথে, যাদের আমরা অস্টিও আর্থ্রাইটিস বলি, শুনতে পাচ্ছিস তো প্রত্যেকে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, গুড। হ্যাঁ স্যার, পাচ্ছি। হ্যাঁ, তাহলে অস্থির যে বৃদ্ধি হচ্ছে আমাদের, সেই অস্থির বৃদ্ধির সময়টাতে আমাদের যে স্কেলেটাল গ্রোথ যেটা মানে হচ্ছে বা কার্টিলেজের গ্রোথ হচ্ছে, তার সাথে সাথে কার্টিলেজ যদি না বাড়তো, তাহলে কিন্তু অস্টিও আর্থ্রাইটিসের প্রথমেই আমরা মানে অস্টিও আর্থ্রাইটিসে আক্রান্ত হতাম। কিন্তু একটা সার্টেন এজের পর, যখন তাদের প্রপার ডায়েট তাদের কন্ট্রোল হয় না, প্রপার কোনো ঠিকঠাক খাবার দাবার খায় না, বা অন্যান্য বিভিন্ন রকম মেটাবলিক ডিসঅর্ডারের কারণে এই কার্টিলেজ ফর্মেশন কিন্তু কমে যায়। কার্টিলেজ ফর্মেশন কিন্তু ন্যাচারাল ওয়েতে হয়, দেখ লিভার থেকে আইজিএফ রিলিজ হওয়ার পরই এটা হতে থাকে, এবং এটা ওভারঅল ওভার দ্য পিরিয়ড কিছু কিছু করে হতেই থাকবে এটা। কিন্তু কোনো কারণে যদি আমরা ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টরের ফর্মেশন কমে যায়, তাহলে কিন্তু এই কার্টিলেজ কমে যাবে। বা কার্টিলেজ উৎপাদন করার জন্য আমাদের যে উপাদানগুলো দরকার, ধর কিছু উপাদান আছে যেগুলো কার্টিলেজকে তৈরি করার জন্য দরকার, ঠিক আছে, যেটা থেকে কার্টিলেজ ফর্মেশন হবে, তো সেই উপাদানগুলি যদি কমে যায়, যেরকম হচ্ছে কন্ড্রয়েট সালফেট বলে একটা উপাদান আছে, বা গ্লুকোজামিন আছে, এই টাইপের কেমিক্যাল মানে এজেন্টগুলো বা রাসায়নিকগুলো আমাদের শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে খাদ্য থেকে না আসে, ফুডস থেকে যদি না আসে, তাহলে কিন্তু আমাদের অস্টিও আর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে। এবার হচ্ছে এক্সট্রা স্কেলেটালের মধ্যে দেখতে পাচ্ছি যে ইনক্রিজ প্রোটিন সিনথেসিস, প্রোটিনের সংশ্লেষণকে বাড়াচ্ছে, সেলের গ্রোথকে বাড়াচ্ছে। তোরা এটা দেখা যাচ্ছে প্রত্যেকের, তো সেলের গ্রোথকে বাড়াচ্ছে এটা, এবং প্রলিফারেশন বাড়াচ্ছে। প্রলিফারেশন মানে কি, একটা জায়গা থেকে সেল কন্টিনিউয়াসলি তৈরি হওয়া। এবার দেখ এইগুলোর সঙ্গে সেল তৈরি হওয়া মানে দেখবি মাথায় চুল যে আমাদের রয়েছে, প্রত্যেকের তোদের হেয়ার ফলিকেল আছে মাথার চুলেতে, এই হেয়ার ফলিকেলও কিন্তু ফর্মেশন হয়ে চলেছে কোনো না কোনোভাবে, গ্রোথ হরমোনের একটা এখানেও ইম্প্যাক্ট রয়েছে। এখন দেখা গেল যে সেলের মধ্যে প্রোটিন, হেয়ার ফলিকুলের মধ্যে প্রোটিন সিনথেসিস বন্ধ হয়ে গেল, তাহলে হেয়ার ফলিকুল থাকা না থাকা একই ব্যাপার। প্রোটিন সিনথেসিস বন্ধ হয়ে গেলে তোর কি হবে, চুলগুলো উঠতে শুরু করবে। এবার তোরা তখন কি করবি, দোকান থেকে শ্যাম্পু নিয়ে এসে মাথায় মাখবি। শ্যাম্পু মেখে কিন্তু মাথায় দিয়ে কিন্তু আমাদের চুলোটাকে বন্ধ করা পসিবল নয়, কারণ এখানে দেখা যাচ্ছে যে আমাদের সেলের যে প্রোটিনগুলো, সেগুলো কিন্তু আমাদের ইনার প্রোটিন, বডির ভেতর থেকে সেগুলো আসছে। আমরা খাওয়া দাওয়া কি করছি তার উপর ডিপেন্ড করছে। যদি প্রোটিন জাতীয় খাবার আমরা কম খাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু মাথায় চুল উঠে যাওয়ার সম্ভাবনা বাড়বে। আর একটা জেনেটিক কারণে হতে পারে, জেনেটিক কারণে হলে সেটা কিন্তু কন্ট্রোলের বাইরে, আমরা কিছু করতে পারবো না। এবার চলে আসছি অ্যান্টি ইনসুলিন অ্যাকশানে, যেখানে ইনসুলিনের বিপরীত কার্য হবে। এখানে ফার্স্টে দেখ রয়েছে ফ্যাট, এবং সেকেন্ডে রয়েছে কার্বোহাইড্রেট মেটাবলিজম। এই যে ফ্যাট রয়েছে, ফ্যাট কি করবে, লিপোলাইসিসকে বাড়িয়ে দেবে, ইনক্রিজড লিপোলাইসিস। লিপোলাইসিস মানে কি, অ্যাডিপোজ টিস্যুকে ব্রেকডাউন করাবে, এবং আস্তে আস্তে তোর কি করবে, ফ্যাট কন্টিনিউয়াসলি লিপোলাইসিসের মাধ্যমে আমার ফ্যাটকে ব্রেকডাউন করাবে, করিয়ে করিয়ে ইনসুলিনের বিপরীত কাজ করা শুরু করবে। ইনসুলিনের কাজ কি, আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণকে কমিয়ে দেওয়া, তাই তো। সেই জায়গা থেকে একই করছে, গ্লুকোজের পরিমাণটাকে না কমে গ্লুকোজের পরিমাণ বাড়াবে, কারণ ফ্যাট থেকে গ্লুকোজে কনভার্ট হয়ে আসবে। নিও গ্লুকোজেনেসিস বলে একটা পাথওয়ে ছিল, তোরা বায়োকেমিস্ট্রি পড়েছিস তো আগের সেমিস্টারে? হ্যাঁ স্যার, গ্লুকোনিওজেনেসিস। ওই গ্লুকোনিওজেনেসিস পড়েছিলি? হ্যাঁ স্যার। হ্যাঁ, সেখানে কি হতো, ফ্যাট থেকে প্রোটিন থেকে আমাদের গ্লুকোজ তৈরি হতো। তো সেম জিনিসটা এখানে ঘটতে থাকবে।
আর কার্বোহাইড্রেটে গিয়ে কি হচ্ছে, ইনক্রিজ ব্লাড সুগার এবং আদার অ্যান্টি ইনসুলিন এফেক্ট, ইনসুলিনের বিপরীত যা যা কাজ করে সে করতে থাকছে। তাহলে এই কাজটাও কিন্তু করতে থাকে, এবং এই কাজটা যদি না হয় তাহলে ইনসুলিনের কাজ করার কোনো মানে লাভ হবে না। অ্যাকচুয়ালি গ্লুকোজ বাড়লে তবে তো ইনসুলিন আবার রিলিজ হবে, তাই অ্যান্টি ইনসুলিন অ্যাক্টিভিটিও দরকার আছে বডিতে। তাহলে এইটা হচ্ছে আমাদের ওভারঅল একটা গ্রোথ হরমোনের প্রসিডিওর, এবং গ্রোথ হরমোনের কি ফাংশন করে সেটা দেখালাম আমি। এই ছবিটাকে ধরে একটা চেষ্টা কর স্ক্রিনশট নিয়ে নেবার। স্যার এই আপনি মানে একটু ছোট করুন ছবিটা, তাহলে পুরো একটা স্ক্রিনশটে চলে আসবে। তবে কি ছোট করলে পুরোটা? হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে, পুরো ছোট করে দিয়েছি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, উঠেছে। ঠিক আছে, বাহ। তো এইটুকু আমার আজ বলার ছিল এইটার। এবার আমরা একটা আজকে যাবো যেটা হচ্ছে এডিএইচ নিয়ে একটু কথা বলবো। আমরা অ্যান্টিডাইউরেটিক হরমোন, তো আগেরটা থেকে কিছু বোঝা গেছে? মানে কোনো অসুবিধা আছে কিছু? আগের পার্টে কিছু অসুবিধা আছে বল দেখি। না স্যার। বুঝে গেছিস? ভেরি গুড। এবার আমরা চলে আসবো পস্টেরিয়র পিটুইটারি বা পশ্চাৎ পিটুইটারি, যেখান থেকে আমরা বলেছিলাম যে এডিএইচ হরমোন রিলিজ হয়। ফার্স্ট প্রশ্ন থাকে এখানে যে এডিএইচ হরমোনটা কোথা থেকে খরিত হয়। 2 নম্বর প্রশ্ন থাকে অনেক সময় যে এডিএইচ হরমোন এবং অক্সিটোসিন কোথায় সিনথেসিস হয়, মানে সংশ্লেষণ কোথায় হয়। এটা একটা প্রশ্ন হতে পারে যে সংশ্লেষণ এই হরমোনগুলোর কোথায় হয়। আমরা বলবো হাইপোথ্যালামাস। এবং এর কাজ কি কি আছে? এডিএইচ এর কাজ দেখ, এডিএইচ আমাদের কি করে। হ্যাঁ হ্যাঁ স্যার কোশ্চেনটা একবার বল। কোশ্চেন হচ্ছে এডিএইচ হরমোন কোথা থেকে খরিত হয় এবং কোথায় সংশ্লেষিত হয়। কোথা থেকে খরিত হয় এবং কোথায় সংশ্লেষিত হয়। হ্যাঁ স্যার বলুন, হয়ে গেছে। হয়েছে তো? বাহ। হ্যাঁ এখানে দেখ, তাহলে এডিএইচ আমাদের কোথায় বেরোচ্ছে? সংশ্লেষিত হচ্ছে হাইপোথ্যালামাসে, এবং খরিত হবে কোথা থেকে? আমাদের পস্টেরিয়র বা পশ্চাৎ পিটুইটারি থেকে। এডিএইচ ইনফ্লুয়েন্স করে কি ওয়াটার ব্যালেন্সকে, জলের যে ভারসাম্য সেটাকে এডিএইচ ইনফ্লুয়েন্স করে। অক্সিটোসিন স্টিমুলেট করে স্মুথ মাসেল কন্ট্রাকশন ইন ব্রেস্ট অ্যান্ড ইউটেরাস থেকে। স্মুথ মাসেলের কন্ট্রাকশন কিন্তু অক্সিটোসিন করায়। এডিএইচ এবং অক্সিটোসিনের ফাংশন দেখ দুটো পুরো আলাদা আলাদা ডাইমেনশন। একটা হচ্ছে ওয়াটার ব্যালেন্স কন্ট্রোল করছে, একটা হচ্ছে অক্সিটোসিন আমাদের যেটা স্মুথ মাসেলের কন্ট্রাকশন করাচ্ছে। ঠিক আছে, এই এডিএইচ এর ওয়াটার ব্যালেন্স সম্বন্ধে দু একটা কথা বলি তোদের। এডিএইচ কি করে আমাদের দেহেতে দেখ, যখনই কোনো রকম পরিমাণে জল তুই যদি বেশি খাচ্ছিস তুই কোনো কারণে, তাহলে জল যদি বেশি খাস জল তোর বডি থেকে বেরিয়ে যাবে বেশি পরিমাণে। আবার জল যখন তোর বডিতে কমে যাচ্ছে, তুই ধর জল খাচ্ছিস না কোনো কারণে, তুই ডিহাইড্রেশন হচ্ছে তোর বডিতে, তুই ওয়াটার ইনটেক কমিয়ে দিয়েছিস বা সময় পাসনি জল খাবার, তখন কি হবে? তোর ওয়াটার রিটেনশন যেটা পুনঃশোষণ জলের সেটাকে বাড়িয়ে দেবে, তখন ইউরিনের ভলিউমটাকে কমিয়ে দেবে। মানে তোর ইউরিনের ভলিউমকে রেগুলেট করে আমার বডির ওয়াটার ব্যালেন্সকে রেগুলেট করা হচ্ছে এডিএইচ এর প্রধান কাজ। ঠিক আছে, তাই এডিএইচ যদি মানে কখনো দেখা যায় যে কম পরিমাণে খরিত হচ্ছে, এডিএইচ খুব বেশি সিক্রিশন হচ্ছে না, তাহলে কিন্তু সেক্ষেত্রে ফ্রিকুয়েন্ট ইউরিনেশন হতে দেখা যায়। প্রচুর পরিমাণে দেখবি মাঝে মাঝে মনে হচ্ছে যেন টয়লেটে যেতে হচ্ছে, ইউরিনেশনটা ফ্রিকুয়েন্ট হয়ে যাবে খুব। ঠিক আছে, এবার আমি স্যার এডিএইচ এর প্রধান কাজটা আরেকবার বলুন না। স্যার মিউট করে দিয়েছে। স্যার কিছু শুনতে পাচ্ছি না। করে দিয়েছে তো। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার। মিউট করে দিয়েছে। জলের পুনঃশোষণ করা। ঠিক আছে, স্যার এডিএইচ এর প্রধান কাজ কি আরেকবার বলুন না। এডিএইচ এর প্রধান কাজ হচ্ছে দুখানা কাজ। দেখ এখানে দেওয়া রয়েছে, দেখ ভালো করে দেখ। একটা হচ্ছে রিটেনশন অফ ওয়াটার, মানে জলের পুনঃশোষণ। জলের পুনঃশোষণ মানে জলকে আমি স্টোর করছি বডিতে। আর সেকেন্ড কাজ হচ্ছে ভ্যাসোপ্রেশর অ্যাকশন, ভ্যাসোপ্রেশর অ্যাক্টিভিটি। ভ্যাসোপ্রেশর অ্যাক্টিভিটিটা কি আমি বলছি, সেটা আসছে আমি। ঠিক আছে, আচ্ছা স্যার। এডিএইচ হরমোন কোথা থেকে খরিত হয়? এটা আগের দিন আমি বলেছিলাম যে এডিএইচ হরমোনের ম্যাক্সিমাম পার্ট হয় সুপ্রা অপটিক নিউক্লিয়াস অফ হাইপোথ্যালামাস থেকে। পরীক্ষায় প্রশ্ন হলে কিন্তু শুধু হাইপোথ্যালামাস লিখলে হবে না, এটা আমি আগের দিন প্রথম যখন পড়াচ্ছিলাম সেদিনকে বলেছিলাম পিটুইটারির দিন। সুপ্রা অপটিক নিউক্লিয়াস অফ হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাসের সুপ্রা অপটিক নিউক্লিয়াস থেকে এডিএইচ হরমোন খরিত হয়। ঠিক আছে, তা বলে কি প্যারাভেন্টিকুলার থেকে হয় না? ডেফিনেটলি হয়, কিন্তু খুব কম পরিমাণে। ঠিক আছে, স্মল কোয়ান্টিটি। ইট ইজ অলসো সিক্রেটেড বাই দ্য প্যারাভেন্টিকুলার নিউক্লিয়াস ইন স্মল কোয়ান্টিটি। এই সুপ্রাঅপটিক বানানটা ঠিক করে দেখে লিখে ফেল এটাকে।
এবং সেকেন্ড হচ্ছে প্যারাভেন্টিকুলার। এই প্যারাভেন্টিকুলার থেকে কি হয়, অক্সিটোসিন খরিত হয় বেশি পরিমাণে আমার, ঠিক আছে। প্যারাভেন্টিকুলার থেকে অক্সিটোসিন বেশি পরিমাণে খরিত হয় এবং সুপ্র অপটিক থেকে খরিত খুব কম পরিমাণে। আচ্ছা, এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা একটু জানবি যে এডিএইচ হরমোন হচ্ছে একটা পলিপেপটাইড যার মধ্যে 9টা অ্যামাইনো অ্যাসিড থাকে, 9 অ্যামাইনো অ্যাসিড থাকে। এর মধ্যে কটা অ্যামাইনো অ্যাসিড থাকে? 9টা। খুব সিম্পল স্ট্রাকচার। 9খানা অ্যামাইনো অ্যাসিড পরস্পর যুক্ত হলে একটা এডিএইচ হরমোন তৈরি হয়ে যাবে এবং এর হাফ লাইফ হচ্ছে 18 থেকে 20 মিনিট। মানে তৈরি হওয়ার পর 18 থেকে 20 মিনিট পর থেকে এটা আবার ফার্দার ভাঙতে শুরু করবে। তার মানে এডিএইচ কিন্তু ফ্রিকোয়েন্টলি আমাদের যে তৈরি হওয়ার প্রসেসটা সেটা কিন্তু কন্টিনিউয়াস সারা দিন ধরেই চলতে থাকে। তুই যখন ঘুমোচ্ছিস তখনও তো চলছে, ঠিক আছে, বন্ধ করা যাবে না এখানে। এবার এখানে আমরা দেখ, এখানে একটা কথা আসছি, ডায়াবেটিস ইনসিপিডাসের কথা বললাম। যদি বহুমূত্র রোগ যাকে বলা হয়, যদি অধিক পরিমাণে এডিএইচ মানে ওয়াটার যদি বডি থেকে বেরিয়ে যায়, কোনো কারণে যদি এডিএইচ দেখা যায় যে আমাদের বডিতে ক্ষরণ কম হচ্ছে, এডিএইচ পস্টেরিয়র পিটুইটারি থেকে কম পরিমাণে মানে খরিত হচ্ছে, তাহলে কিন্তু ডায়াবেটিস ইনসিপিডাস হয়। এটা কিন্তু ডায়াবেটিস মেলিটাস নয়। মেলিটাস এটা ছোটবেলা থেকে অনেকবার পড়ানো হয়। মেলিটাস মানে হচ্ছে ইনসুলিনের কম ক্ষরণের জন্য হয়, ইনসিপিডাসটা হয় কিসের জন্য? এডিএইচ এর কম ক্ষরণের জন্য, ঠিক আছে, বুঝতে পেরেছিস? রে বোঝা গেছে রে? হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে এডিএইচ এর রেনাল টিউবুলে আমাদের বিক্রিয় নালিকায় কি করছে দেখ। এই যে জায়গাটা যেখানটা আমি নীল করে দিয়েছি দেখ, সিলেক্ট করেছি, বলছি এডিএইচ, এই জায়গাটা আমি বাংলায় বলে দিচ্ছি, নোট করে নে, লাইনটা খুব ইম্পর্টেন্ট লাইন এটা, আমি এটা বলে দিচ্ছি। এডিএইচ রেনাল টিউবুলের রেনাল টিউবুল মানে বৃক্কীয় নালিকা তো? হ্যাঁ, বৃক্কিয়া টিউবুল লিখতে পারিস, বৃক্কের কি বলে নালিকা থেকে, যেগুলো নালিকা লেখে তো নাকি টিউবুলটাকে, নালিকা নালিকা। নালিকার এপিথেলিয়াল মেমব্রেন, এপিথেলিয়াল মেমব্রেন দিয়ে পুনঃশোষিত হয়, মেমব্রেন দিয়ে জলের পুনঃশোষণ ঘটায়, মেমব্রেন দিয়ে জলের পুনঃশোষণ ঘটায়। স্যার এপিথেলিয়াম মেমব্রেনের মধ্য দিয়ে জলের পুনঃশোষণ ঘটায়, মধ্য দিয়ে জলের পুনঃশোষণ ঘটায়, ঠিক আছে। এবং এই পদ্ধতিটি এই ওয়াটার চ্যানেল প্রোটিন, এই পদ্ধতি, ঠিক আছে, প্রসেসটি ওয়াটার চ্যানেল প্রোটিন, ওয়াটার চ্যানেল মানে ওয়াটার চ্যানেল কথাটাই লেখ, ওয়াটার চ্যানেল প্রোটিন কথাটাই লেখ, ইংলিশেই লেখ দরকার হলে, অ্যাকোয়াপোরিন এবং এডিএইচ এর ভিটু রিসেপ্টরের মাধ্যমে ঘটে থাকে। স্যার শুনতে পাচ্ছি না, মিউট। এডিএইচ এ অ্যাকোয়াপোরিন ও এডিএইচ এ স্যার এই ভিডিওটা মিউট আছে, শুনবে কি করে? স্যার বুঝতেই পারছে না সেটা, স্যার হবে না তো। স্যার বললে কি সব শুনতে পাচ্ছে, একটা মিউট করে না, আমাদেরটা তো শুনতে পারবে। স্যার তো আমাদের শুনতে পাবে। শুনতে পাচ্ছিস? দেখ আমি হাত লেগে মিউট হয়ে যাচ্ছে গেলে, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার বলুন ওয়াটার স্যার। চ্যানেল প্রোটিন, অ্যাকোয়াপোরিন, শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ হ্যাঁ ওয়াটার চ্যানেল প্রোটিন, অ্যাকোয়াপোরিন এবং এডিএইচ এর ভিটু রিসেপ্টরের মাধ্যমে সম্পন্ন হয়। ভিটু গ্রাহক, তাই তো? হ্যাঁ, ভিটু গ্রাহকের মাধ্যমে, ওই রিসেপ্টরের মাধ্যমে সম্পন্ন হয়, ঠিক আছে। রিসেপ্টরই লিখবি, গ্রাহক ফ্রাহক লিখিস না বাবা, বোঝা যায় না খাতায়, বুঝলি? রয়স্বী দন্ত ছয় একা প। এডিএইচ পি2 এডিএইচ এর ভিটু রিসেপ্টরের মাধ্যমে সম্পন্ন হয়। মানে হচ্ছে জিনিসটা কি বলে দিচ্ছি আমি, এডিএইচ হরমোনটা তোর আসবে, এসে এই ভিটু রিসেপ্টরের সঙ্গে যুক্ত হবে। ভালো করে বোঝ, রেনাল টিউবুল আছে তো, টিউবুলের এপিথেলিয়ামে প্রচুর পরিমাণে ভিটু রিসেপ্টর আছে। এই ভিটু রিসেপ্টরের সঙ্গে এডিএইচ হরমোনটা এসে যুক্ত হবে, হবার পর কি হবে, এখানে এক রকমের ওয়াটার চ্যানেল প্রোটিন থাকে বা অ্যাকোয়াপোরিন থাকে, যাকে বলে অ্যাকোয়াপোরিন।
ওয়াটার চ্যানেল প্রোটিন বা অ্যাকোয়াপোরিন থাকে, সেই অ্যাকোয়াপোরিনের থ্রু দিয়ে জলগুলো কি হবে, পুনঃশোষণ হবে। কারণ জলেরকে যেতে গেলে একটা জায়গা থেকে একটা জায়গায় যদি মানে কি জলকে যদি যেতে হয়, তাহলে কিন্তু আমাদের অ্যাকোয়াপোরিনটা দরকার। অ্যাকোয়াপোরিন হচ্ছে একটা মানে ওয়াটার চ্যানেল, এটা আমাদের ইন্টেস্টাইনেও থাকে, আমাদের যে জিআই ট্র্যাক্ট আছে সেখানে ইন্টেস্টাইন, সেখানেও দেখা যায় প্রচুর পরিমাণে। ওটা অন্য সাবটাইপ থাকে অ্যাকোয়াপোরিনের, আমাদের রেনাল টিউবুলে যেটা থাকে সেটা অন্য সাবটাইপ। অ্যাকোয়াপোরিন ছাড়া ওয়াটার মলিকুল কখনো মুভ করতে পারবে না এখানে, ঠিক আছে? তাই এরা কিন্তু এখানে রেগুলেট করছে, বুঝতে পারলি? আর একটা জিনিস হচ্ছে আমাদের যেটা পড়তে হবে বললাম আমি, যেটা হচ্ছে তোর ভ্যাসোপ্রেসিন অ্যাকশন, যেটা মানে এখানে কি করে ব্লাড ভেসেলের রক্তবাহের সংকোচন ঘটায়, ঠিক আছে? রক্তবাহের সংকোচন ঘটায়, এটা লিখে রাখ যে রক্তবাহের সংকোচন ঘটায়। এডিআই শো দ্য ভ্যাসোকনস্ট্রিক্টর অ্যাকশন পার্টিকুলারলি দ্য কনস্ট্রাক্টর আর্টারি, ঠিক আছে? রক্তবাহের সংকোচন ঘটায় এডিএইচ এর V1 এ রিসেপ্টরের মাধ্যমে। V1 এ, এই যে V1 এ যেখানটা সিলেক্ট করে দিয়েছি দেখ, V1 এটা হচ্ছে সাফিক্সে থাকবে তলায়, V1 এ রিসেপ্টরের মাধ্যমে। এবং এখানে আরেকটা কথা মাথায় রাখবি যে এই V1 এর রিসেপ্টরগুলি রক্তবাহে পাওয়া যায়, এই V1 এ রিসেপ্টরগুলি রক্তে বাহে পাওয়া যায়। কারণ আমি একটা জিনিস বলি, যখনই কখনো হরমোন বা কিছু পড়বি জানবি হরমোনগুলো পার্টিকুলারলি সবসময় কোনো রিসেপ্টরের থ্রু দিয়ে কিন্তু কাজ করবে। তারা যদি তাদের রিসেপ্টর বা তাদের রিসিভার যদি কেউ না থাকে, তাহলে কিন্তু সেই মানে কি বলবো, রিসেপ্টরগুলো মানে হরমোনগুলো অ্যাকচুয়ালি কোনো কাজ করে উঠতে পারবে না রিসেপ্টর ছাড়া। তাই V1 এর রিসেপ্টর এখানে থাকছে, আর V2 রিসেপ্টর রেনাল টিউবুলে থাকছে। দেখ প্রত্যেকে তো মাইকগুলো অন করে আমাকে বুঝতে পারলি কিনা বলে জায়গাটা। মাইকগুলো অন করে বল, দেখ বুঝে গেছে? হ্যাঁ স্যার। মানে তাহলে কি স্যার বললাম, ভি দুটো রিসেপ্টর বললাম, দুটো রিসেপ্টর বললাম, একটা হচ্ছে V2 রিসেপ্টর এডিএইচ হরমোনের সঙ্গে, মানে এডিএইচ হরমোন এই V2 রিসেপ্টরের সঙ্গে যুক্ত হচ্ছে কোন জায়গাতে, রেনাল টিউবুলে। আর V1 এর রিসেপ্টর যেটা থাকে সেটা রক্তবাহে থাকে, মানে আর্টারির মধ্যে, ধমনির মধ্যে থাকে, যেখানে গিয়ে কি করে এডিএইচ গিয়ে ধমনিগুলোকে সংকোচন ঘটায়, ঠিক আছে? বোঝা গেল? এই জন্য এটাকে বলা হচ্ছে আমাদের ভ্যাসোপ্রেসর বা ভ্যাসোপ্রেসিন কাজ, এবং একে এই জন্য অ্যান্টি ডাইউরেটিক হরমোনও বলা হয়, বা অ্যান্টি ডাইউরেটিক এফেক্টও বলে এটাকে, ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ স্যার। গুড। এবার আমরা চলে আসছি অক্সিটোসিনে। অক্সিটোসিনটা কোথা থেকে বেরোচ্ছে দেখ, এটা হচ্ছে আমাদের সিক্রেট হচ্ছে মেনলি প্যারাভেন্টিকুলার নিউক্লি থেকে, আগেও বললাম আমি। সুপ্রোঅপটিক নিউক্লি থেকেও স্মল পরিমাণে বেরোয়, কারণ সুপ্রোঅপটিক থেকে ম্যাক্সিমামটা রিলিজ হয় যেটা, সেটা হচ্ছে এডিএইচ হরমোন, ঠিক আছে? পস্টেরিয়র পিটুইটারি থেকে এটা রিলিজ হচ্ছে, কোনো অসুবিধা নেই এই জায়গাটা। এটা হাইপোথ্যালামাস থেকেই প্রথম আসছে, এসে পস্টেরিয়র পিটুইটারি থেকে সিক্রিশন হচ্ছে, কিন্তু ফর্মেশন হচ্ছে কোথায়? অক্সিটোসিন হাইপোথ্যালামাসের প্যারাভেন্টিকুলার নিউক্লিতে এবং সুপ্রোঅপটিক নিউক্লিতে। প্যারাভেন্টিকুলারে সব থেকে বেশি পরিমাণে রিলিজ মানে তৈরি হয়, প্যারাভেন্টিকুলার সব থেকে বেশি পরিমাণে তৈরি হয়। এবার হচ্ছে এই অক্সিটোসিনটা আমাদের মেল ফিমেল দুজনের ক্ষেত্রেই পাওয়া যায়। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে, অনেকে শুধু ফিমেল করে দিয়ে চলে আসে টিক দিয়ে, এটা কিন্তু ছেলে এবং মেয়ে উভয়দেরই ক্ষেত্রে অক্সিটোসিন হরমোন কিন্তু থাকে। অক্সিটোসিন ইজ আ পলিপেপটাইড হ্যাভিং 9 অ্যামাইনো অ্যাসিড, এর মধ্যে 9টা অ্যামাইনো অ্যাসিড থাকে, মানে সেম ক্যাটাগরিরই, এর মধ্যেও 9টা থাকে, এর মধ্যেও 9টা থাকে। এবং এর 6 মিনিট হচ্ছে হাফ লাইফ। এর ছিল কত, 18 থেকে 20 মিনিট ছিল, কিন্তু 6 মিনিট মতো কাজ করে, তারপর নিজে থেকে আস্তে আস্তে ভাঙতে শুরু করে এবং নষ্ট হয়ে যায়, ঠিক আছে? তো ফার্স্ট এখানে কাজ কি আছে, কাজ হচ্ছে দুটো মেনলি দেখ, এর কিন্তু ফিমেল বডিতে কাজ যেটা অ্যাকশন হচ্ছে সব থেকে বেশি, মেল বডিতে অ্যাকশন কিন্তু খুব একটা নেই, ঠিক আছে? মেল বডিতে অ্যাকশন কিন্তু খুব কম, মানে বলতে পারিস আর কি। এখানে মেলে দেখ ইনক্রিজ ডিউরিং দ্য ইজেকুলেশন খালি বাড়ছে, মানে স্মুথ মাসেলের সঙ্গেই কন্ট্রোল করছে, এবং রিপ্রোডাক্টিভ ফাংশনে এটা খুব রোল প্লে করছে। ফার্স্ট এখানে দেখ, এখানে আমরা দেখি যে এই প্যারাভেন্টিকুলার নিউক্লি থেকে বেরিয়েছে, ছবিটাকে ভালো করে দেখ, এটাকে স্ক্রিনশট পারলে তুলে রাখবি। এইখান থেকে রিলিজ হচ্ছে অক্সিটোসিনটা, হওয়ার পর এটা কি করছে, ফার্স্ট যাচ্ছে কন্ট্রাকশন অফ মায়ো এপিথেলিয়াল সেলস, এই মায়ো এপিথেলিয়াল সেলে কন্ট্রাকশন করাচ্ছে, ফলে মিল্ক ইজেকশন হচ্ছে। এবং এটা কিন্তু মনে রাখবি সবসময় আফটার, কিন্তু মানে বার্থ হওয়ার পর, বাচ্চা জন্মানোর পর কিন্তু হয় এটা মেনলি, ঠিক আছে? বাচ্চা জন্মানোর পর এটা কিন্তু হয়, এবং এটাই একটা টোটাল একটা মেকানিজম, যে মেকানিজমের মাধ্যমে হবে। আগের দিন তোদের আমি বলেছিলাম যে কিছু হরমোন আছে, যে হরমোনগুলো আমাদের রিলিজ হয়,
যেগুলো গোনাডোট্রফিন রিলিজিং হরমোনের থ্রু দিয়ে বলেছিলাম, তোদের মনে আছে মনে হয়, যেগুলো একটা পার্টিকুলার এজের পর রিলিজ হয়, এবং সেটা কেন এই এজে রিলিজ হয় সেটা কোনো জানা যায়নি। তেমনিভাবে এই হরমোনটা কিন্তু রিলিজ হবে অ্যাকচুয়ালি যখন সেই সমস্ত মানে টিস্যুগুলোতে রিসেপ্টারের বা বলতে পারিস কোনো সেন্সেশন বৃদ্ধি পাচ্ছে। একটা বাচ্চা যখন ফার্স্ট যখন আমাদের দেখা যাচ্ছে যে আমাদের ওরা মিল্ক মানে চাইছে খাবে বলে, বাচ্চাটা যখন সাকিং রিফ্লেক্স বলা হয় এটাকে, এটা একটা টাইপ অফ নিউরো এন্ডোক্রিন রিফ্লেক্স, ঠিক আছে? মানে বাচ্চা যখন ফার্স্ট সাক করবে তখনই দেখা যাবে যে তার এখান থেকে মিল্ক সিক্রিশন হবে মায়োএপিথেলিয়াল সেলের ওখানকার স্মুথ মাসেলের কন্ট্রাকশনের ফলে। ফার্স্ট হচ্ছে মিল্ক ইনজেকশন এখানে হবে। এই যে দেখ লিখেছে এখানে, সাকলিং বাই দ্য বেবি অ্যান্ড স্টিমুলেটস দ্য রিসেপ্টর অফ নিপলস। সেখান থেকে স্টিমুলাস যাবে স্পাইনাল কর্ড দিয়ে, যাওয়ার পর কিন্তু এখান থেকে রিলিজ হবে। এবার দেখবি এখনকার দিনে কিছু কেস দেখা যাচ্ছে, তোরা খবরে টবরে দেখিস ডেফিনেটলি, দেখবি অনেক যারা মায়েরা দেখবি সব বিভিন্ন জায়গায় কাজ করে, কর্পোরেট সেক্টরে চাকরি করে, বিভিন্ন জায়গাতে আইটি সেক্টরে চাকরি করে, তারা বাচ্চাদের কি করছে এখন ওই দুধের বোতল খাইয়ে দেয়, মানে আমুল দুধ বা কিছু মাদার ডেয়ারি বা গরুর দুধ খাওয়াচ্ছে বাচ্চাকে জন্মাবার সাথে সাথে। তো কারণ হচ্ছে তাদের মায়োফিজিয়াল টিস্যু থেকে কোনো কারণে দেখা যাচ্ছে যে সিক্রিশন মিল্ক প্রোডাকশন হচ্ছে না, সেটা ডিউ টু দ্য স্ট্রেস রেসপন্স হতে পারে, কারণ তাদের যে জবের যে প্রেশার বা স্ট্রেস যেটা, তার ফলে কিন্তু এগুলো ঘটে থাকে। কারণ দেখ এখানে কিন্তু একটা নার্ভের টোটাল কিন্তু পাথওয়ে রয়েছে, এই পাথওয়েটা যদি কোনো কারণে কাজ না করে সেই কারণে হতে পারে। আর একটা কারণ আমি তোদের বলি, সেটা খুব ভয়ঙ্কর কারণ, ঠিক আছে? মানে এই কারণের জন্যই মেবি তোদের এই কলেজেরই একটি আমাদের এই কলেজে একটা স্টুডেন্ট আর কি, ও জিওলজি ছিল মনে মোস্ট প্রবাবলি, অনার্স ছিল কিছু, সেই মেয়েটি তোর মারা যায় এই বছর 2 আগে, ওর বিয়ে হয়েছিল, বাচ্চা হওয়ার সময় মারা যায় মেয়েটি, ঠিক আছে? ওই স্পাইনাল কর্ডে মানে সিজারিয়ান ডেলিভারির সময় স্পাইনাল কর্ডে প্রচুর ইঞ্জেকশন দেওয়া হয়, সেই অ্যানাস্থেসিয়ার এফেক্টের ফলে মেয়েটি মারা যায়। তোদের এই যে হসপিটালটা ব্যারাকপুরে যে হসপিটাল আছে ওইখানে হয়েছিল কেসটা। তো এইটা কিন্তু একটা টোটাল নার্ভাস রেগুলেশন, এবং এখানে মনে রাখবি এই যে জিনিসটা দেখ বলেছে, থ্রু লেবার লার্জ কোয়ান্টিটি অফ অক্সিটোসিন ইজ রিলিজড বাই মিনস অফ পজিটিভ ফিডব্যাক মেকানিজম। এখানে কিন্তু পজিটিভ ফিডব্যাক মেকানিজম কাজ করে। তাহলে এখানে আমরা কয়েকটা জিনিস জানবো, যেগুলো হচ্ছে ফার্স্ট জিনিস হচ্ছে নিউরো এন্ডোক্রিন রিফ্লেক্সটা জানতে হবে কি জিনিস, 2 নাম্বার হচ্ছে পজিটিভ ফিডব্যাক মেকানিজমটা জানতে হবে, 3 নাম্বার হচ্ছে লেবার মানে যখন বার্থ মানে বাচ্চা যখন জন্মাচ্ছে সেই সময় কি হয়, সার্ভিক্সের ডায়ালেশন কিন্তু ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর যখন অক্সিটোসিন কাজ করে। এবং তোরা জানিস এখনকার দিনে কিন্তু নর্মাল ডেলিভারি হয় না, সব হচ্ছে সিজারিয়ান ডেলিভারি করে। তার ফলে এই যে অক্সিটোসিনের যে ন্যাচারাল উপায়ে যে সার্ভিক্স ডায়ালেশন হবে, সেই জায়গাটা কিন্তু হবার সম্ভাবনাটা কমে যায়, কারণ সেটা হওয়ার আগেই বাচ্চাকে কেটে টাইমের আগেই কেটে বার করে দেয়, বলে বাচ্চা কেটে বার করে দাও, ঠিক আছে? ডাক্তারের সময় নেই, পরের দিন আবার পরের অপারেশন আছে এই জন্য। তার ফলে কি অক্সিটোসিনের যে প্রপার যে ফাংশনিং সেটা হতে পারছে না। এটা কিন্তু একটা জায়গা একটু মনে রাখতে হবে। এবং নিউরো এন্ডোক্রিন রিফ্লেক্সটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, এবং এটাকে আমরা সাধারণতভাবে বলে থাকি, আর একটা নাম আছে এটার দ্বারা, মিল্ক ইজেকশন রিফ্লেক্স বলে এটাকে, ঠিক আছে? মিল্ক ইজেকশন রিফ্লেক্সও কিন্তু মিল্ক সিক্রিশনের জন্য রেসপন্সিবল। বোঝা গেল কি বললাম? দেখ এটুকু বোঝা গেছে প্রত্যেকের? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা, আর একটা জিনিস তোদের আমি বলে দিই, দেখবি তোদের এই করোনা ভাইরাসে দেখবি বাচ্চাদের করোনা ভাইরাস ইনফেকশন হচ্ছে না খুব একটা, এবং মারাও যাচ্ছে না। তোরা এটা নিশ্চয়ই টিভিতে দেখেছিস? দেখেছি। হ্যাঁ, হ্যাঁ কারণ হচ্ছে আমাদের যে হিউম্যান মিল্ক তার মধ্যে প্রচুর পরিমাণে ন্যাচারাল অ্যান্টিবডি থাকে, ঠিক আছে, হিউম্যান মিল্কের মধ্যে। এবং বাচ্চা যখনই যেসব বাচ্চা এখনো মিল্ক খাচ্ছে মায়ের, তাদের ক্ষেত্রে কিন্তু ন্যাচারাল অ্যান্টিবডি এত পরিমাণে বডিতে থাকে, তার ফলে কিন্তু করোনা ভাইরাসের ইনফেকশন তাদের হবার প্রবাবিলিটি খুবই কমে যাচ্ছে। কিন্তু যারা বয়স্ক লোক তাদের অ্যান্টিবডি এমনি ইমিউনিটি সাপ্রেশনের জন্য সমস্যা দেখা দিচ্ছে। তাই বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই করোনা ভাইরাস ইনফেকশন হওয়ার চান্স খুবই কম, এবং হলেও খুব একটা ইম্প্যাক্ট তাদের মধ্যে ফেলবে না। মানে কোনো বাচ্চা এখনো পর্যন্ত ভেন্টিলেটারে দিতে হয়েছে বা খুব শ্বাসকষ্ট হয়ে মারা গেছে এরকম কেস কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি স্টিল, ঠিক আছে? তাহলে এইটুকু মোটামুটি পড়বে, ছবিটাকে একটা করে নে, স্ক্রিনশট আর নিয়ে নে। স্যার আমাদের যে এত ঠান্ডা ঠান্ডা লাগছে, আমাদের কি হবে? ঠান্ডা লাগছে মানে ঠান্ডা লেগে যাচ্ছে তো এই ওয়েদারে। আদা আমাদের কি করোনা হওয়ার চান্স আছে নাকি? হ্যাঁ, মানে আমি বলতে চাইছি যে এখন তো ওয়েদারটা এত বাজে, তাও ঠান্ডা লেগে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের তো যদি করোনার কন্ট্যাক্টে আসে তাড়াতাড়ি ইনফেকশন হবে আর কি, ও বুঝতে পারলি? মানে করোনার কন্ট্যাক্টে এলে তাড়াতাড়ি ইনফেকশনটা তাড়াতাড়ি হবে। যদি মানে এই ঠান্ডা লাগা থেকে বাঁচার জন্য আদা দিয়ে চা খা,